এই যে সংসদে দ্বৈত শপথ যেটা বিএনপি নেয়নি, জামাত এবং এনসিপি নিয়েছে, তো বিএনপি না নেওয়ার কারণে কি এই যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার কারণে কি সংস্কারগুলোর ভবিষ্যৎ কিছুটা প্রশ্নের মুখে পড়লো কিনা আপনার কাছে কি মনে হয়? এটা একটু ডিফিকাল্ট পার্ট। কমপ্লেক্সিটিটা এখানে তৈরি হয়েছে, যে এগ্রিমেন্টটা হয়েছিল, যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সে আন্ডারস্ট্যান্ডিং থেকে কি কারণে বিএনপি ডেভিয়েট করলো তা আমার এখনও বোধগম্য নয়। কারণ আমি হিসেব করে দেখেছি এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো বিএনপি। যদি বাংলাদেশে গণ অভ্যুত্থানের কারণে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে, এটার নাম হলো বিএনপি। সব দলই পেয়েছে না, সবচেয়ে বেশি বিএনপি। কেন পেয়েছে জানেন? আমার এখনো মনে আছে, আমি সেদিন ছিলাম বঙ্গভবনে। প্রথম যে সিদ্ধান্ত হয়েছিল সেটা ছিল বেগম জিয়ার মুক্তি। ফার্স্ট ডিসিশন, কিন্তু ফার্স্ট ডিসিশন বেগম জিয়ার মুক্তি। 10টা কসর মামলা গেল, 21শে আগস্ট গেল, নির্বাচন হলো, ক্ষমতায় আসলো। অন্য কেউ তো আর ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসা মানে কম্পিটিশন করেছে কিন্তু ক্ষমতায় তো আসে নাই। কিন্তু বিএনপি ঠিক নির্বাচিত হওয়ার পরে এই কাজটা কেন করতে গেল? কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধানে এটা নাই, সংবিধানে যেটা নাই সেটাকে বিএনপি কেন করবে? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই তাই আমরা 26 সালে নির্বাচনে অংশগ্রহণ করব না? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই এই সরকার তাই বেগম জিয়ার মুক্তি আমরা নিব না? বিএনপিকে একবার বলেছে যে 10টা কসর মামলা, 21শে আগস্ট মামলা থেকে আমরা মুক্তি চাইব না এই সরকারের আমলে? বিএনপিকে একবার বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়া গঠন সাংবিধানিক না, তাই সরকারের সংস্কার কিংবা সরকার কর্তৃক আয়োজিত নির্বাচন আমরা মানি না? বিএনপিকে একবার বলেছে যে ইলেকশন কমিশন গঠন করেছে যে সিস্টেমে, এই সিস্টেমটা আমরা মানি না? একবারও তো বলেনি। তাহলে এখন এসে প্রশ্নটা কেন উঠলো জানেন? এই প্রশ্নটা উঠেছে, বেটার হতো আমি যদি বিএনপির জায়গা আমাকে বসাইতাম, তাহলে আমি দুইটার যে কোনো একটা কাজ করতাম। যদি শপথ নাও নিতে হতো, সেইটাও আমরা অভ্যুত্থানপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কনসেনসাসের ভিত্তিতে নেওয়া উচিত ছিল। তাহলে এখন যে ক্রাইসিস, শপথ না নেওয়ার কারণে কতগুলো মেসেজ গেছে বাজারে। কি মেসেজ গেছে? যে বিএনপি অতীতের সরকারকে এন্ডোর্স করে না। না করার ফলে দেখবেন কতগুলো বাই প্রোডাক্ট ডেভেলপ করতেছে। সব কিছু কিন্তু ওখান থেকে। যেহেতু বিএনপি অভ্যুত্থানের সরকারকে এন্ডোর্স করে না, সুতরাং অভ্যুত্থানের সরকারকে যারা ভালোবাসেন না, পছন্দ করেন না, যাদের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়েছিল, সকল ফ্যাক্টর দেখবেন আস্তে 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 জেগে উঠেছে। আজকে মহামান্য রাষ্ট্রপতি এই কথা বলতেন যদি বিএনপি শপথ নিত? বলতে পারতেন? পারতেন না। মহামান্য রাষ্ট্রপতি যে কাজ করছেন, তিনি ওথ অফ সিক্রেসিও ভায়োলেট করছেন, কিন্তু তিনি এগুলো পারেন না বলতে। কে তিন বাহিনীর প্রধান তার সাথে কি আলোচনা করেছে, তখনকার দিনের প্রধান বিচারপতির সঙ্গে কি কার মাধ্যমে কি কথা হয়েছে, তারপরে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে, বিএনপির কোন উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে কি কথা হয়েছে, তারেক রহমানের তিনি এখানে প্রশংসা করছেন কিভাবে, এগুলো তিনি বলতে পারেন? পারেন না। স্কোপটা কোথায় পেয়েছেন? কারণ একটা ধারণা তৈরি হয়েছে, বিএনপি না চাইলেও মনোজগতে ধারণা তৈরি হয়েছে যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কারের শপথ নিচ্ছে না, সুতরাং সংবিধান বাস্তবায়ন আদেশ 2025কে বিএনপি অ্যাব্রোগেট করছে, মান্য করছে না, সুতরাং আমরা তো করতেই পারি। কিন্তু বিএনপিতে সংস্কার বলছে যে তারা সংসদে গিয়ে তারা যে রিফর্মগুলো আসছে সেগুলোর ব্যাপারে তারা আন্তরিকতার সাথে কাজ করবে। আমি তো এই পার্টটুকুকে ওয়েলকাম করি। আমি কিন্তু কোনো জিনিসকে অ্যাজ এ হোল নিগেট করার পক্ষে না, আবার কোনোটাকে অ্যাজ এ হোল গ্রহণ করার পক্ষে না। আমি তাদের এই পার্টটুকুকে ওয়েলকাম করি। তারা এখনও ইচ্ছা প্রকাশ করছেন সংসদে এই কাজটুকু করবেন। কিন্তু এই কথাটা বলার সাথে সাথে শপথটা নিলে মহাভারত অশুদ্ধ হতো না। কারণ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ভিতরে স্পষ্ট করেই বলা ছিল যে এই সংসদের দুইটা ক্ষেত্র হবে, একটা সংবিধান সংস্কার সভা হবে এবং একই সাথে শপথ হবে। এই বিষয়টা মান্য করে বাকি পদক্ষেপ নিলে আজকে যে ডিসকন্টেন্ট তৈরি হয়েছে, অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, এটা পারতেন না।